রাজবাড়ী সরকারি কলেজের একাদশ শ্রেণীর সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি অনলাইন ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ বাসেত ঠাকুর, অধ্যাপক ও বিভাগীয় প্রধান বাংলা। আমি আজকে তোমাদের ক্লাসে বাক্য ও বাক্যের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে চাই। তোমরা একটু দেখো বাক্য ও বাক্যের বৈশিষ্ট্য। প্রথমত, বাক্য বলতে আমরা কি বুঝি? বাক্য বলতে আমরা কি বুঝি? ভাষার একক হচ্ছে, একটি একক হচ্ছে বাক্য, এবং ভাষা এবং ভাষা ব্যবহারের চূড়ান্ত উদ্দেশ্য হলো বাক্য গঠন। তো এই যে বাক্য গঠন, বাক্যের মাধ্যমে আমরা যাবতীয় বিষয়ে আমাদের মনের ভাব প্রকাশ করি। ভাষার প্রধান উদ্দেশ্য হচ্ছে সার্থক বাক্য রচনা বা বাক্য গঠন। তাহলে বাক্য বলতে আমরা কি বুঝি? তোমরা এই বিষয়ে জানো অনেকটাই, যে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে যখন বক্তার মনোভাব পূর্ণাঙ্গরূপে ব্যক্ত হয়, সেই শব্দ সমষ্টি বা ধ্বনি পুঞ্জকে আমরা বাক্য বলি। তাহলে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে বক্তার মনোভাব যখন সম্পূর্ণরূপে প্রকাশিত হয়, নির্দিষ্ট বিষয়, একটি বিষয়, আমরা যে কথা বলি, বাক্য রচনা করি, তার তো একটি বিষয় থাকে। বিষয়, বক্তার মনোভাব, মনের ভাব, অর্থাৎ আমরা যে কথা বলি, আমরা একে অপরের বোধগম্য বাক্য আমরা উচ্চারণ করি নির্দিষ্ট শব্দ সমষ্টির মাধ্যমে। আর হচ্ছে পূর্ণাঙ্গ রূপে, এটা আংশিক হলে হবে না, আংশিক হলে বাক্য হবে না। পূর্ণাঙ্গ রূপে যখন ব্যক্ত হয় তখন তাকে আমরা বাক্য বলি। অর্থাৎ আমরা যেসব ধ্বনি উচ্চারণ করি, সেই ধ্বনির প্রতীক হচ্ছে শব্দগুলো। সেই কিছু শব্দ ব্যাকরণ সম্মতভাবে ব্যবহৃত হয়ে যখন কোনো একটি বিষয়ে বক্তার মনোভাব পূর্ণাঙ্গ রূপে ব্যক্ত হয়, তাকে আমরা সেই শব্দ সমষ্টিকে আমরা বাক্য বলি। তো মনের ভাব, বক্তার মনের ভাব পূর্ণাঙ্গ রূপে ব্যক্ত না হলে বাক্য কিন্তু হবে না। তো এই বাক্যের কিছু বৈশিষ্ট্য বা গুণ, এই গুণগুলো বা এই বৈশিষ্ট্যগুলো না থাকলে কিন্তু বাক্য হবে না। তো একটি সার্থক বাক্যের যে গুণগুলো থাকলে বা যে বৈশিষ্ট্যগুলো থাকলে তাকে সার্থক বাক্য বলা যাবে, সেই বিষয়গুলো হচ্ছে, এক নাম্বার হচ্ছে আকাঙ্ক্ষা। দুই হচ্ছে আসক্তি, এবং তিন হচ্ছে যোগ্যতা। এই তিনটি বিষয় না থাকলে কোনো বাক্য সার্থক বাক্য রূপে গণ্য হবে না। এগুলোকে বলে বাক্যের গুণ বা বাক্যের বৈশিষ্ট্য। আমরা দেখব যে আকাঙ্ক্ষা বলতে আমরা এখানে কি বুঝি। আকাঙ্ক্ষা হলো কোনো বাক্যের, আমরা যখন বাক্য বা কথা বলি, বাক্য রচনা করি, তখন সেই বাক্যের একটি অংশ বা কিছু অংশ বা কয়েকটি শব্দ
শোনার পর, শ্রবণের পর যদি আরো কিছু শোনার আগ্রহ থেকে যায়, তাহলে এই যে আগ্রহ, আরো কিছু শোনার আগ্রহ, অর্থাৎ বাক্যের যে ভাব সেটি অপূর্ণাঙ্গ থেকে যায়, এই যে আগ্রহ, এই আগ্রহটাকে বলে আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষার নিবৃত্তি না হলে, এই আকাঙ্ক্ষার বা আগ্রহের নিবৃত্তি না হলে বাক্য হবে না। যেমন সে ভাত খেয়ে স্কুলে যাবে। দেখো, এটি হচ্ছে একটি পূর্ণাঙ্গ বাক্য, সে ভাত খেয়ে স্কুলে যাবে। এখন যদি এমন হয়, বললো যে একজন বললো যে সে ভাত খেয়ে, শুধু এইটুকু বলা হলো, তো সে ভাত খেয়ে বাক্য কিন্তু পূর্ণাঙ্গ হলো না। এবং সে ভাত খেয়ে, এখানে আমরা বুঝতেই পারছি যে এই সে ভাত খেয়ে কি করবে সেটি জানার একটি আগ্রহ, একটি আকাঙ্ক্ষা কিন্তু থেকে যাচ্ছে। তো কাজেই সে ভাত খেয়ে এটুকু বললে বাক্য হচ্ছে না, সে ভাত খেয়ে স্কুলে যাবে। এই যে এই পর্যন্ত বলা হলে তখন আমরা দেখছি যে আকাঙ্ক্ষার নিবৃত্তি হচ্ছে না, আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে। আরো কিছু আছে যেটি আমি জানতে চাই, সেটা কি? স্কুলে যাবে পূর্ণাঙ্গ বাক্য হবে। এই বিষয়ে অনেকগুলো উদাহরণ দেওয়া যাবে, তো আমি অনেক উদাহরণে না গিয়ে আমি খুব সংক্ষেপে বিষয়টি বলার চেষ্টা করছি। আকাঙ্ক্ষা, আসক্তি, এটাকে ইংরেজিতে বলে হচ্ছে প্রক্সিমিটি, অর্থাৎ বাক্যে ব্যবহৃত শব্দগুলোর পারস্পরিক অন্বয় বা বিন্যাস। বাক্যে ব্যবহৃত শব্দগুলোর পারস্পরিক অন্বয় বা বিন্যাস, এটি যদি না থাকে তাহলে কিন্তু বাক্য হবে না। কেন হবে না আমরা দেখছি। বাক্যে ব্যবহৃত শব্দগুলোর অন্বয় বা বিন্যাস, এই বিন্যাস না থাকলে কিন্তু শব্দ হবে না। অন্বয়, পারস্পরিক আসক্তি, বাক্যে ব্যবহৃত শব্দগুলোর সুসামঞ্জস্যগত বিন্যাস। যেমন আমি বললাম এখানে যে সে ভাত খেয়ে স্কুলে যাবে। এখানে দেখো যে বাক্যে শব্দগুলো কিন্তু সুসামঞ্জস্যগতভাবে, সুসমন্বিতভাবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ কোন শব্দের পরে, কোন পদের পরে কোন পদটি বসবে, ভাষার যে একটি অন্তর্নিহিত শৃঙ্খলা আছে, সেই শৃঙ্খলার মাধ্যমে সহজেই কিন্তু আমরা এটি বুঝতে পারি। এবং সে ভাত খেয়ে স্কুলে যাবে, এটা ঠিক আছে, কিন্তু সে স্কুলে খেয়ে ভাত যাবে। দেখো, ঠিক উপরের বাক্যে যে শব্দগুলো ছিল, ঠিক একই শব্দগুলো কিন্তু নিচের এই যে শব্দগুচ্ছ, একে আমরা বাক্য বলবো না, এই শব্দগুচ্ছে কিন্তু আছে, কিন্তু একে কি বাক্য বলা যাবে? সে ভাত খেয়ে স্কুলে যাবে, সে স্কুলে খেয়ে ভাত যাবে, অথবা সে ভাত স্কুলে খেয়ে যাবে, এতে কিন্তু কোনো অর্থ বোঝা যাবে না। অর্থাৎ এটা কোন শব্দের পরে কোন শব্দটি বসবে, এই যে বসার যে বিন্যাস, ব্যবহারের যে বিন্যাস, এটি কিন্তু নষ্ট হচ্ছে। এটি থাকলেও কিন্তু বাক্য হবে না। এখানে যদি আকাঙ্ক্ষার যদি নিবৃত্তিও হয়, তাহলে এই আসক্তির অভাবে বাক্যটি ভুল হলো। 3 হলো যোগ্যতা। যোগ্যতা হচ্ছে বাক্যে ব্যবহৃত শব্দগুলোর অর্থ ও ভাবগত মিল।
ভাবগত মিল, আমি খুব সহজে বলার চেষ্টা করছি। বাক্যে ব্যবহৃত ও শব্দগুলোর অর্থ ও ভাবগত মিলকে যোগ্যতা বলে। বাক্যে ব্যবহৃত শব্দগুলোর অর্থ ও ভাবগত মিলকে যোগ্যতা বলে। যোগ্যতা যদি না থাকে, অর্থাৎ বাক্যে ব্যবহৃত শব্দগুলোর অর্থ ও ভাবগত অমিলের কারণে বাক্য ভুল হবে, সঠিক হবে না। তাহলে সেই বিষয়টা কি? আমরা জানি যে পাখি আকাশে উড়ে। পাখি আল্লাহ পাকের এমন একটি সৃষ্টি, পাখি আল্লাহ পাকের বা ঈশ্বরের এমন একটি সৃষ্টি যে আকাশে উঠতে পারে। এখানে পাখি আকাশে উড়ে, দেখো পাখি হচ্ছে কর্তা, আকাশে উড়ে। কি করে? আকাশে উড়ে। কোথায় উড়ে? আকাশে উড়ে। পাখি আকাশে উড়ে। দেখো এখানে আমরা সহজেই আমরা প্রাকৃতিকভাবেই এই জ্ঞান আমরা লাভ করি যে পাখি আকাশে উঠতে পারে। অন্তত বেশিরভাগ পাখি, হ্যাঁ, প্রায় সব পাখি আকাশে উঠতে পারে। এখন যদি লেখা হয় যে হাতি আকাশে উড়ে, তাহলে কি হবে? দেখো কর্তা আছে, ক্রিয়া আছে, ক্রিয়ার ক্ষেত্র আছে, ক্রিয়া সংগঠনের ক্ষেত্র আছে। হাতি কর্তা, আকাশে উড়ে। এখন আমরা খুব সহজেই বুঝতে পারি যে বাক্যটি ঠিক না, একেবারেই ভুল। কেন ভুল? কারণ হাতি নামক যে বিশাল প্রাণীটি আছে, তার শরীরে যত শক্তি থাকুক না কেন, সে কখনো আকাশে উঠতে পারে না। অর্থাৎ বাক্যের যে অর্থ, মানে শব্দগুলোর যে অর্থ এবং যে নির্গলিতার্থ, মানে যে ভাব যে মানে অর্থের যে ব্যঞ্জনা, সেটি কিন্তু মিল হচ্ছে না। এই যে অমিল, এই অমিলের কারণে বাক্যটি ভুল হয়ে গেল। তাহলে আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা, প্রত্যেক ভাষায় ব্যবহৃত প্রত্যেক বাক্যের এই তিনটি গুণ বা বৈশিষ্ট্য থাকতে হবে। আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। যদি এই তিনটি না থাকে তাহলে কখনোই একটি বাক্য সফল বা সঠিক বাক্য হবে না, একেবারেই ভুল হবে। এখন আসো বাক্যে অন্য একটি বিষয়, যে বাক্যে দুটি অংশ থাকে। কোন বাক্যে দুটি অংশ থাকে। এক হচ্ছে উদ্দেশ্য, দুই বিধেয়। এটাকে ইংরেজিতে বলে সাবজেক্ট এবং প্রেডিকেট, কর্তা এবং বিধেয়। কর্তা যা। এখন তুমি এটি যে কোনো বাক্যের ক্ষেত্রে তুমি দেখতে পারো যে মাছ জলে বাস করে। মাছ জলে বা পানিতে বাস করে, এটি একটি প্রাকৃতিক সত্য, স্বাভাবিক সত্য। এখন কে বাস করে? মাছ। এটা হচ্ছে উদ্দেশ্য। অর্থাৎ কোনো বাক্যে যার দ্বারা কোনো কিছু সম্পাদিত হয় সে হচ্ছে উদ্দেশ্য। উদ্দেশ্যকে আমরা বুঝতে পারি, উদ্দেশ্য হচ্ছে এখানে কর্তা। আর কি করে? এই যে জলে বাস করে, এটা হচ্ছে বিধেয়। মানে কর্তার দ্বারা যা সম্পাদিত হয় সেটি হচ্ছে বিধেয়। এই যে জলে বাস করে, এই পুরো অংশটাই হচ্ছে বিধেয়। তাহলে যে কোনো বাক্যে দুটি অংশ থাকে, একটি হচ্ছে উদ্দেশ্য, একটি হচ্ছে বিধেয়।
এটা আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, তারপরে বাক্যের 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 আরো কিছু বাক্য সম্পর্কে আরো কিছু বিষয় আছে যেগুলো আমাদের জানা দরকার। শ্রেণীবিন্যাস বিষয়টা কি? বাক্যকে আমরা কোনভাবে কিভাবে কত প্রকারে ভাগ করতে পারি সেটা। দেখো যে বাক্য অর্থানুসারে বাক্য পাঁচ প্রকার। অর্থানুসারে বাক্য পাঁচ প্রকার। কিভাবে? প্রথমত বর্ণনামূলক বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স। বর্ণনামূলক বাক্য আমি খুব সংক্ষেপে বলছি। বর্ণনামূলক বাক্য, যে বাক্য দ্বারা কোনো কিছু বর্ণনা করা হয়। এক কথায়, যে বাক্য দ্বারা কোনো কিছু বর্ণনা করা হয় সেই বাক্যকে বর্ণনামূলক বাক্য, সেই প্রকারের বাক্যকে বর্ণনামূলক বাক্য। যেমন মাছ পানিতে বাস করে, এখানে একটি সহজ বর্ণনা প্রদান করা হচ্ছে। পাখি আকাশে উড়ে, এটিও একটি সহজ বর্ণনা। এই দুটোই বর্ণনামূলক বাক্য। দুই, প্রশ্নবোধক বাক্য। বর্ণনামূলক বাক্যের পরে দাড়ি ব্যবহৃত হয়। দাড়ি বর্ণনামূলক বাক্যের বাক্যটি যখন শেষ হয় তখন সেই ধ্বনি পুঞ্জকে আবদ্ধ করার জন্য যে বিরাম চিহ্নটি ব্যবহৃত হয় তা হচ্ছে পূর্ণচ্ছেদ বা দাড়ি। অর্থাৎ এখানে একটি ভাবের সমাপ্তি হলো। পাখি আকাশে উড়ে একটি পূর্ণাঙ্গ বাক্য হলো এবং ভাবের একটি অংশের সমাপ্তি হলো। তো বর্ণনামূলক বাক্যের পরে দাড়ি ব্যবহৃত হয়। প্রশ্নবোধক বাক্য, যে বাক্য দ্বারা কোনো প্রশ্ন করা হচ্ছে, যে বাক্য দ্বারা, যে প্রকারের বাক্য দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় সেই প্রকারের বাক্যকে প্রশ্নবোধক বাক্য বলে। প্রশ্নবোধক বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন এটি ব্যবহৃত হয়। অর্থাৎ এখানেও ভাবের একটি সমাপ্তি হলো। তুমি কোথায় যাচ্ছ? প্রশ্নবোধক চিহ্ন হবে। তুমি কোথায় যাচ্ছ? জানতে চাওয়া অর্থে, প্রশ্ন করা অর্থে ভাবের একটি সমাপ্তি হলো। তুমি কোথায় যাচ্ছ? শার্টটির দাম কত? দেখো, শার্টটির দাম কত, ভাবের একটি সমাপ্তি হলো প্রশ্ন দিয়ে, সেটি হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তিন, অনুজ্ঞাসূচক বাক্য। তিন, অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞা এখানে হচ্ছে বর্গীয় যোগ ই, যেমন ধরো জ্ঞান, বিজ্ঞান, এখানে বর্গীয় যোগ ই। আরেকটি আছে, যেমন ধরো অঞ্জন, রঞ্জন, সঞ্জন, গুঞ্জন। এখানে কি, এখানে আগে হচ্ছে ইয় যোগ বর্গীয় যোগ। এই বিষয়গুলো ভালো করে খেয়াল করতে হবে। তো অনুজ্ঞাসূচক বাক্য, যে প্রকারের বাক্য দ্বারা কোনো আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায়, তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে। অনুজ্ঞাসূচক বাক্যের শেষেও অনুজ্ঞাসূচক দাড়ি ব্যবহৃত হয়। যেমন, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও, দাড়ি, অনুজ্ঞাসূচক বাক্য। তুমি কিন্তু ওখানে যাবে না, এখানে নিষেধ করা হচ্ছে। নিয়মিত নামাজ পড়ো,
বা নিয়মিত পুজো করো, এখানে উপদেশ দেওয়া হচ্ছে। ধর্মীয় বিধিবিধান মেনে চলো, এখানে কিন্তু উপদেশ দেওয়া হচ্ছে। তো যে যে ধরনের বাক্য দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে অনুজ্ঞাসূচক বাক্য। আর এক প্রকারের বাক্য আছে, সেটা হচ্ছে বিস্ময়সূচক বাক্য। বিস্ময় আমরা সহজেই বুঝতে পারি যে যে বাক্য দ্বারা কোনো বিস্ময় বোঝায়, বিস্ময়সূচক বাক্য। অর্থাৎ আহা আহা লোকটি মরে গেছে। তো এই যে আহা, এই আহার পরে এই বিস্ময়সূচক চিহ্ন হবে। আহা লোকটি মরে গেছে, এখানে আবার দাঁড়িয়ে হবে। তো এই যে প্রকারের বাক্য দ্বারা সহসা উৎপন্ন কোনো বিস্ময় প্রকাশ করা বোঝায় এবং একটি ভাবের সমাপ্তি ঘটে, তাকে বিস্ময়সূচক বাক্য বলা হয়। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।